পাকিস্তানের বিপক্ষে আসন্ন এই টেস্ট সিরিজে বাংলাদেশের যে ডিপার্টমেন্টকে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হবে সেটা হলো তাদের ব্যাটিং ইউনিট। আরও স্পেসিফিক্যালি বললে তাদের মিডিল অর্ডার। বাংলাদেশের এই মিডিল অর্ডার বিগত বেশ কিছু বছর ধরেই যে কোনো ফরম্যাটে রান তুলতে কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে। তো এই মিডিল অর্ডারের কোন কোন ব্যাটসম্যানের আরও বেশি করে দায়িত্ব নিয়ে খেলা উচিত, বা কাদের কাদের অ্যাঙ্করিং রোল প্লে করা উচিত, বা কোন কোন ব্যাটসম্যানের ইনিংস বা পার্টনারশিপ বিল্ড আপের কাজগুলো করা উচিত, তাহলে চলুন সেগুলো নিয়েই না হয় আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। তার আগে বাংলাদেশের এই টিমটার সবচেয়ে মোস্ট এক্সপিরিয়েন্সড ব্যাটার কারা জানেন? মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মমিনুল হক সৌরভ, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আর লিটন কুমার দাস। তো এই পাঁচজনের ব্যাটারের পারফরমেন্সের উপর অনেকটাই কিন্তু ডিপেন্ড করবে যে বাংলাদেশ এই টেস্ট সিরিজে কেমন পারফর্ম করে। বাংলাদেশের মিডিল অর্ডারের পুরো আর কি দায়িত্বটাই থাকবে এই পাঁচজনের উপর। তো এই পাঁচজনের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আছে। তো আমরা প্রথমে এই পাঁচজন ব্যাটারের আর কি এক এক করে সাম্প্রতিক টেস্ট পরিসংখ্যানগুলো একটু ঘেটে দেখি, তারপর কার কোন রোলগুলো প্লে করা উচিত এই সিরিজটায় সেগুলো এক এক করে ডিসকাস করব। আচ্ছা, প্রথমে আসি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কথায়। লাস্ট 10 টেস্টে শান্ত রান করেছেন 653। এই সময় তার অ্যাভারেজ হচ্ছে প্রায় 33। আর এই সময় তিনি সেঞ্চুরি করেছেন 3টা, হাফ সেঞ্চুরি করেছেন 1টা। এই 3টা সেঞ্চুরির মধ্যে আবার একটা সেঞ্চুরি গত বছর ওই সিলেট টেস্টে নিউজিল্যান্ডের এগেনস্টে, যেখানে থার্ড ইনিংসে শান্তর ওই সেঞ্চুরিটার জন্যই বাংলাদেশ লাস্ট ইনিংসে নিউজিল্যান্ডকে একটা বেশ ভালো রকম রানের টার্গেট দিতে পেরেছিল। মানে ফলে বোলারদেরও একটা লড়াই করার মতো পুঁজি তিনি এনে দিয়েছিলেন ক্যাপ্টেন শান্ত। তো সেই কারণে বাংলাদেশ ম্যাচটাও কিন্তু অনায়াসেই জিতে গেছিল। তো নিউজিল্যান্ডকে ওই ম্যাচটায় হারানোর জন্য শান্তর এই সেকেন্ড ইনিংসে এই আর কি সেঞ্চুরিটা কিন্তু অনেক ভাইটাল একটা রোল প্লে করেছিল। তো আবার যদি আমরা লাস্ট সিরিজটার কথা দেখি, মানে বাংলাদেশের এই বছর যে আর কি সিরিজটা খেলেছে শ্রীলঙ্কার এগেনস্টে, সেখানে আবার শান্তর 4 ইনিংস মিলিয়ে কিন্তু একদমই খুব একটা ভালো সুখকর অভিজ্ঞতা নেই। তো আমরা যদি লাস্ট 10 টেস্টের টোটাল পরিসংখ্যান দেখি, সেখানে যে শান্তর পারফরমেন্স খুব খারাপ বলা যাবে সেরকমও কিন্তু নয়। আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে কিন্তু সেটা মোটামুটি বেশ ভালোই বলা চলে। তো শান্তর ক্যাপ্টেন হিসেবে এই সিরিজে দায়িত্ব থাকবে মেনলি ইনিংস বিল্ড আপ আর পার্টনারশিপ বিল্ড আপের কাজগুলো করার, স্পেশালি তরুণদের গাইড করার, মোটিভেট করার আর সিনিয়রদের সাথে প্রপার গেম প্ল্যান তৈরি করে আর কি দলকে একটা ভালো পজিশনে বা জয়ের জায়গায় নিয়ে যাওয়া। আচ্ছা, এইবার আসি মমিনুল হক সৌরভের ব্যাটিং পরিসংখ্যান বা সাম্প্রতিক টেস্ট পরিসংখ্যানের দিকে। লাস্ট 10 টেস্টে তার রান হচ্ছে 544, তার অ্যাভারেজ হচ্ছে 34। আর এই সময় তিনি সেঞ্চুরি করেছেন 1টা, হাফ সেঞ্চুরি করেছেন 3টা। মমিনুল হকের কিন্তু বিগত বেশ 2-3 বছর ধরে মানে টেস্ট ফর্মটা কিন্তু একেবারেই ভালো যাচ্ছে না। যদিও তিনি স্পেশালিস্ট টেস্ট ব্যাটার, কিন্তু তিনি তার ছন্দটা আর কি সেইভাবে খুঁজে পাচ্ছেন না। তাকে আর কি আমরা যে ক্যালিবারের ব্যাটার হিসেবে জানি, তিনি হচ্ছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের মোস্ট সেঞ্চুরিয়ান, 12খানা সেঞ্চুরি তার রয়েছে টেস্টে। কিন্তু সেই অনুযায়ী কিন্তু লাস্ট মানে কয়েক বছর তিনি সেইভাবে পারফরমেন্স ডেলিভার করতে পারেননি। যদিও লাস্ট সিরিজটায় তিনি দু একটা ভালো ইনিংস খেলেছেন, কিন্তু বাংলাদেশের আর কি সেই ইনিংসগুলো কোনো কাজে লাগেনি। কারণ দল তো জেতেনি, দল না জিতলে সে তিনি যতই ভালো ইনিংস খেলুক, তার তো সেটা দলের জয় তো আর কি কোনো কাজে আসেনি, তাই না? তো মমিনুল হক সৌরভের ফর্মটা কিন্তু বেশ চিন্তার বিষয়। তিনি আর কি লাস্ট টেস্ট খেলেছিলেন এই বছর মার্চ মাসে। তো 5 মাস হয়ে গেল, মাঝখানে কিন্তু তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন। যদিও তিনি ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলেছেন কিছু, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের মানে ফরম্যাট বা সেট আপ তো সবসময় আলাদা রকমেরই হয়। তো মমিনুল হক সৌরভেরও আর কি দায়িত্ব থাকবে অ্যাজ আ সিনিয়র ক্রিকেটার মিডিল অর্ডারকে ভরসা জোগানোর, আর অন্যান্য সিনিয়র পার্টনারশিপ মানে পার্টনারদের সাথে ওই পার্টনারশিপ বিল্ড আপের কাজটা কিন্তু করার দায়িত্বটাও তার কাঁধে থাকবে। আচ্ছা, এইবার আসি আমরা লিটন কুমার দাসের পরিসংখ্যানের দিকে। লিটন কুমার দাস লাস্ট 10 টেস্টে রান করেছেন কত জানেন? 731। এই সময় তার অ্যাভারেজ হচ্ছে 40-র কিছুটা বেশি। তার সেঞ্চুরি আছে 1টা, হাফ সেঞ্চুরি আছে 5টা। কিছুটা অবাক হলেন না লিটনের রান আর অ্যাভারেজটা শুনে? আমিও আর কি যখন ঘেটেছিলাম পরিসংখ্যানটা বেশ অবাকই হয়েছিলাম। কিন্তু এটাই হচ্ছে লিটনের বাস্তব লাস্ট 10 টেস্টের পারফরমেন্স। এই লাস্ট আর কি শ্রীলঙ্কার সিরিজটায় তিনি আর কি যখন আর কি টিম খুবই স্ট্রাগল করছিল, 37 রানে যখন 4 উইকেট পড়ে গেছিলো, তখন যেখানে আর কি ইনিংসটা ধরে খেলার কথা, ঠান্ডা মাথায় একটা আর কি একটা দুটো ভালো পার্টনারশিপ করার কথা, সেই সময় তো তিনি একটা নির্বুদ্ধিতার মতো এরকম ডাউন দ্য উইকেটে এসে লং অনের উপর দিয়ে ছক্কা মারতে গেছিলেন, তাও পেস বোলারকে, ওই রকম একটা ক্রুশাল মোমেন্টে। সেই সময় তিনি আর কি প্রচুর সমালোচিত হয়েছিলেন। দেশে বিদেশের আর কি যত ক্রিকেট বিশ্লেষক আছে সবাই লিটনের ওই আর কি শটটাকে আর কি নির্বুদ্ধিতার সাথে পরিচয় মানে তুলনা করে আর কি বলেছেন যে লিটনের এই সমস্যাটা হচ্ছে এক প্রকার আর কি সাইকোলজিক্যাল।
গতকাল আমি একটা ইন্টারভিউ দেখছিলাম মোহাম্মদ ইউসুফের, সেখানেও তিনি বলছিলেন যে লিটনের স্কিল বা টেকনিকে তিনি খুব একটা সমস্যা আর কি তার চোখে পড়েনি, কিন্তু লিটনের এই আর কি মাঝে মাঝে যে আর কি এই কাজগুলো যে তিনি করে ওঠেন, মানে যখন দলের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন তখনই আর কি এমন এমন ভুলভাল শট খেলে তিনি আউট হয়ে যান, যেখানে দলকে টেনে তোলার যেখানে কথা সেখানে তো সেটা তো করতেই পারেন না, উল্টে আরও বিপদের মুখে তিনি ঠেলে দিয়ে চলে আসেন। তিনিও বলছিলেন যে লিটনের এই আর কি কিছু আর কি ভুলভাল শট খেলার কাজটা হচ্ছে পুরোটাই আর কি মেন্টাল, পুরোটাই আর কি কিছুটা মানসিক আর কি আঘাতগ্রস্ত হয়ে বা কোনো একটা কারণে আর কি তিনি আর কি করে থাকেন, কিন্তু তার টেকনিক বা স্কিল নিয়ে তার কোনো প্রবলেম মানে মোহাম্মদ ইউসুফের চোখে পড়েনি। তো অ্যাজ আ সিনিয়র ক্রিকেটার লিটনও তো আর কি আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 9-10 বছর হয়েই গেল, তো অ্যাজ আ সিনিয়র ক্রিকেটার তারও দায়িত্ব থাকবে মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডারের দায়িত্বটা নিজের কাঁধে নেওয়ার। আর যে বাকি অন্যান্য সিনিয়র ব্যাটসম্যানরা রয়েছেন যাকেই আর কি তিনি তো খেলবেন হয় 6 নম্বরে অথবা 7 নম্বরে, মেবি 7এই খেলবেন, কারণ সাকিব আর মুশফিক যখন একসাথে রয়েছে তখন লিটন আশা করি 7 নাম্বারই নামবে। তো তার আগে আর কি তার যে পার্টনারকেই তিনি পান না কেন বা পরে আর কি যখন মিরাজ আসবে এদেরকে সাথে নিয়ে আর কি লোয়ার মিডিল অর্ডারকে একটা ভরসা যোগানোর দায়িত্বটা কিন্তু লিটনের কাঁধে এই গুরু দায়িত্বটা থাকবে। আচ্ছা, এইবার আসি আমরা টিমের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের পরিসংখ্যানের দিকে। লাস্ট 10 টেস্টে তিনি রান করেছেন 803, এই সময় তার অ্যাভারেজ হচ্ছে 47+, তার সেঞ্চুরি আছে 3টা, হাফ সেঞ্চুরি আছে 3টা। মুশফিকুরই হচ্ছে এই সময়ের মানে লাস্ট 10 টেস্টের পরিসংখ্যানের দিক থেকে যদি আমরা দেখি সবচেয়ে বাংলাদেশের সফল ব্যাটার। আর মুশফিকুর রহিমকে মিস্টার ডিপেন্ডেবল কিন্তু বলা হয় এমনি এমনি কোনো কারণে নয়, তিনি আসলেই আর কি ডিপেন্ড করার মতনই একজন ব্যাটার। তিনি যদি আর কি বাংলাদেশের স্কোয়াডে থাকেন বা বাংলাদেশের প্লেইং 11-এ থাকেন তাহলে বাংলাদেশের ব্যাটিংকে একটা আলাদা রকমের ভরসা তিনি দিতে পারেন, সেটা আমরা এর আগেও অতীতে বহুবার দেখেছি। মুশফিক ছাড়া বাংলাদেশ কীরকম পারফর্ম করে আর মুশফিক সাথে থাকলে কীরকম পারফর্ম করে, তিনি কোনো না কোনোভাবে একটা যে কোনো একটা ইনিংসে হোক, ফার্স্ট ইনিংসে হোক, সেকেন্ড ইনিংসে হোক বা 2 ইনিংসেই হোক, দলকে একটা ঠিক আর কি মানে কি একটা ভরসার জায়গায় তিনি পৌঁছে দিতে পারেন। এটা আমরা মানে এত বছর ধরে আর কি তার টেস্ট পরিসংখ্যানটা ঘাটলে আমরা কিন্তু এটা খেয়াল করি। তো মুশফিকের আর কি কাঁধে দায়িত্ব থাকবে আর কি এই সিরিজটার আর কি বাংলাদেশ যদি ভালো পারফর্ম করতে চায় তাহলে তার নিজের পার্সোনাল ইনিংস খেলাটা তো ইম্পর্টেন্ট, এছাড়াও দলের অন্যান্য আর কি তার আগে বা পরে যারা আর কি ব্যাটিং করতে নামবে তাদেরকে সাথে নিয়েও একটা বড় বড় পার্টনারশিপ গড়ে তোলার। অ্যাটলিস্ট যদি বাংলাদেশকে এই ম্যাচ জিততে হয় তাহলে তো একটা ডিসেন্ট স্কোর করতে হবে, তো তার জন্য মুশফিকের নিজের ব্যক্তিগত ইনিংস খেলাও যেমন জরুরি তেমনি অন্যান্য আর কি ক্রিকেটার যারা আছে সাকিব আল হাসান বলেন, মুমিনুল হক বলেন, লিটন দাস বলেন বা ক্যাপ্টেন শান্ত বলেন, এদেরকে সাথে নিয়ে অ্যাটলিস্ট 2-3টা যেন পার্টনারশিপ তিনি করে দিতে পারেন, তবেই বাংলাদেশ একটা ফাইট করার মতো স্কোর কিন্তু করতে পারবে। তো এই মুশফিকুর রহিমের কাঁধে কিন্তু অনেক বড় গুরুদায়িত্ব থাকবে যদি বাংলাদেশ এই সিরিজটায় ভালো কিছু আর কি ফলাফল আশা করতে চায়। আচ্ছা, এইবার আসি সাকিব আল হাসানের কথা। সাকিব আল হাসানের লাস্ট 10 টেস্টের পরিসংখ্যান আমি গতকালের ভিডিওটা অলরেডি আপনাদের কিন্তু বলে দিয়েছি, তো আমি এখানে একটা ইন্টারেস্টিং তথ্য দিই যেটা শুনলে বাংলাদেশের সমর্থকরা কিন্তু আশায় কিছুটা বুক বাঁধতে পারেন। আমি সাকিবের পাকিস্তানের এগেনস্টে টেস্টের পরিসংখ্যানটা আপনাদের সামনে এবার তুলে ধরি। পাকিস্তানের এগেনস্টে তিনি টেস্ট খেলেছেন মোট 5টা, এই সময় তিনি রান করেছেন 508, তার অ্যাভারেজ হচ্ছে 63.5 মানে 63.5। এই সময় তিনি সেঞ্চুরি করেছেন একটা, হাফ সেঞ্চুরি করেছেন 4টা, বেশ ঈর্ষণীয় কিন্তু পারফরমেন্স, বেশ ভালো পারফরমেন্স এগেনস্ট পাকিস্তান। আর তিনি সাথে উইকেটও নিয়েছেন কিন্তু 9টা, যদিও আর কি সবকটা টেস্ট আর কি বাংলাদেশের মাটিতেই হয়েছে, কিন্তু পাকিস্তানের এগেনস্টে যদি আমরা পারফরমেন্সের বিচারের দিক থেকে দেখি তাহলে কিন্তু এই রেকর্ডটা বেশ ভালো। তাহলে সাকিব আল হাসানেরও অ্যাজ আ সিনিয়র ক্রিকেটার দায়িত্ব থাকবে যে ব্যাটিং বোলিং দুক্ষেত্রেই আর কি সমান তালে পারফর্ম করে দলকে সাহায্য করা। আর অবভিয়াসলি যখন তিনি ব্যাটিং করতে নামবেন অন্যান্য আর কি ব্যাটারদের সাথেও তারও দায়িত্ব থাকবে 2-একটা পার্টনারশিপ করে দলকে একটা ভালো পজিশনে এনে দেওয়ার। তো আমি মনে করি যে বাংলাদেশের সাফল্য ব্যর্থতা অনেকটাই নির্ভর করবে এই 5জন সিনিয়র ক্রিকেটার বা সিনিয়র ব্যাটারের উপর। এছাড়াও দলের অন্যান্য আর কি যারা আছেন সাদমান ইসলাম বলেন, জাকির হাসান বলেন বা মেহেদি হাসান মিরাজ বলেন মানে লোয়ার অর্ডারে, তারাও যদি একটু কিছু কিছু করে কন্ট্রিবিউট করতে পারে তাহলে তো হোয়াই নট, বাংলাদেশ এই সিরিজটা জয়ের স্বপ্ন বা ম্যাচ জয়ের স্বপ্ন দেখবে না। তো আমি মনে করি যে কাজটা খুব একটা কঠিন নয় কিন্তু আবার খুব একটা সহজও নয়। আর বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে তো 3জন পেসার খেলবেই, এছাড়া তো আর কি 2জন আর কি স্পিনার থাকবেই, সাকিব আর মিরাজ। তো আশা করি বাংলাদেশের যদি অ্যাটলিস্ট এই 11 জনের মধ্যে অন্তত যদি 5 থেকে 6 জন প্লেয়ার যদি নিজেদের সেরাটা দিয়ে আর কি যদি পারফর্ম করতে পারেন, মানে ঠিক দিনে যদি ঠিক সময় যদি রাইট পারফরমেন্সটা যদি তারা ডেলিভার করতে পারেন অন দ্য ফিল্ড, তাহলে আমি মনে করি বাংলাদেশ এই সিরিজ থেকে কিন্তু বেশ ভালো কিছুই প্রত্যাশা করতে পারে, তারা কিন্তু ইভেন সিরিজটাও জেতার আর কি স্বপ্ন দেখতেই পারে।
তো আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের কোন কোন প্লেয়ারদের এই সিরিজে আর কি ভালো পারফর্ম করার চান্স রয়েছে? জানিয়ে দিন দেখি আপনাদের মতামত কমেন্ট বক্সে।